হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। একটা পলিটি সিরিজ আমি শুরু করেছি অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে। তোমরা যারা এই ভিডিওটা থেকে শুরু করছো তা আমি তোমাদেরকে বলবো আগে প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও, তোমাদের নিশ্চয়ই হেল্প করবে। WBCS সহ অন্যান্য যে কটা পরীক্ষা যেগুলো হয় সেখানে পলিটি থেকে যে প্রশ্নগুলো যেগুলো আসে সেরকমই কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি। তো ফান্ডামেন্টাল রাইটের সিরিজ আমি শুরু করেছি। আর্টিকেল 12 আগের দিন আমি করেছি, তো আজকের আমি আর্টিকেল 13 নিয়ে আলোচনা করব। তো আর্টিকেল 13 যাওয়ার আগে আমি তোমাদের একটুখানি বলে রাখি, এডুমন্ত্র WBCS 2023 সালের নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড, যারা অ্যাসপিরেন্ট আছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশানে তার আমাদের সমস্ত রকম কিছু দেওয়া আছে, ফোন নাম্বার, ইমেল করো বা যা কিছু, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি আজকের টপিক, দ্যাট ইজ আর্টিকেল 13 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, আর্টিকেল 13 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা বলে যে ফান্ডামেন্টাল রাইট যদি কোনো ল ভায়োলেট করে তাহলে আমরা জুডিশিয়ারিতে অ্যাপ্রোচ করতে পারি। আর্টিকেল 13 সেটা বলে। এবারে এই ল কাকে বলে এটা আমরা জানবো এবং তার ডেফিনেশনও দেখবো এই আর্টিকেল 13-এই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখো, আর্টিকেল 13 ক্লজ 1 এটা বলে যদি কোনো প্রি কনস্টিটিউশনাল ল, কি বললাম, যদি কোনো প্রি কনস্টিটিউশনাল ল সেটা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটের কোনো কিছুকে ভায়োলেট করে তাহলে আমরা ওই পার্টিকুলার লকে আমরা নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করব। এবারে আসো এর সম্পর্কে আমি দু চার কথা একটুখানি বলি যে প্রি কনস্টিটিউশনাল ল কাকে বলে। দেখো, প্রি কনস্টিটিউশনাল ল বলতে বোঝায়, আচ্ছা বলো তো আমাদের সংবিধান কবে থেকে লাগু হয়েছে? আমরা জানি 26শে জানুয়ারি 1950, তাই না? তাহলে ফান্ডামেন্টাল রাইটও কিন্তু ওই 26শে জানুয়ারি 1950 থেকেই লাগু হয়েছে, ঠিক আছে। এবারে 26শে জানুয়ারি 1950-এর আগে আমাদের দেশে এরকম অনেক ল এখনও আছে যেগুলো এক্সিস্ট করে, যেগুলো 26শে জানুয়ারি 1950-এর আগে বানানো হয়েছিল। তাহলে ওই সমস্ত লগুলোর কোনো কিছু যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে সেই পার্টিকুলার লকে আমরা কি করব, আর্টিকেল 13 ক্লজ 1 দিয়ে আমরা সেই পার্টিকুলার লকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করব। এটা আর্টিকেল 13 ক্লজ 1 বলে, ঠিক আছে। এবারে দেখো, এই কনসেপ্ট থেকে আমরা কয়েকটা জিনিস পাই। একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউর যে ডক্ট্রিন, সেটা এখান থেকে আমরা পাই। কারণ হচ্ছে যে লটা যেগুলো কিনা এই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে তার জন্য আমরা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে আমরা অ্যাপ্রোচ করতে পারি। সুপ্রিম কোর্টে যেতে পারি আর্টিকেল 32 দিয়ে, যেটা ইটসেলফ ফান্ডামেন্টাল রাইটের পার্ট, এবং আমরা হাইকোর্টেও যেতে পারি আর্টিকেল 226 দিয়ে। তো এই প্রসেসটাকে বলা হয় কি, ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। এবারে একটা কথা বলে রাখি, এই যে জুডিশিয়াল রিভিউ যে কথাটা, যা ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ, দ্য টার্ম জুডিশিয়াল রিভিউ আমাদের সংবিধানের কোথাও মেনশন করা নেই। এই বছরের মেন্সে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন ছিল, আশা করি তোমরা পেরেছো এবং এটা মনে রেখো, এইগুলো পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। চলো তাহলে আর্টিকেল 13 ক্লজ 1 প্রি কনস্টিটিউশনাল ল এর কথা বলেছে। এবার ল কাকে বলে সেটা আমরা আসছি, সেটা আর্টিকেল 13 ক্লজ 3-তে বলা আছে। চলো আর্টিকেল 13 ক্লজ 2টা দেখে নিই। আর্টিকেল 13 ক্লজ 2 এটা বলে যে স্টেট এরকম কোনো ল বানাবেই না, কি বললাম, স্টেট এরকম কোনো ল বানাবেই না যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে। স্টেট কাকে বলে সেটা আমি অলরেডি আগের দিনের যে ভিডিওটা যেটা আমি বানিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছি স্টেট কাকে বলে। তোমরা যারা এখনও দেখোনি দেখে নাও, ওখান থেকে তোমরা বুঝে যাবে। ওই একটা মেশিনারির কথা আমি বলেছিলাম। তো স্টেট যদি এমন কোনো ল বানায় যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করবে বা করে, তো সেটাও তাই, সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে। নেক্সট চলো আর্টিকেল 13 ক্লজ 3, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর্টিকেল 13 ক্লজ 3-তে দেখবো কি এই লয়ের ডেফিনেশন আছে বা ল কাকে বলবো সেই জিনিসগুলো এখানে আছে। দেখো, এখানে ল বলতে বোঝায় কোনো পার্মানেন্ট ল যেটা কিনা পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার বানিয়েছে, ঠিক আছে, বা কোনো স্ট্যাটুটারি বা কোনো টেম্পোরারি ল, যেমন ধরো অর্ডিন্যান্সকে ইস্যু করতে পারে গভর্নর ইন কেস অফ স্টেট, ইন কেস অফ সেন্টার দেখবো প্রেসিডেন্ট, তাই না। প্রেসিডেন্ট অর্ডিন্যান্স ডিক্লেয়ার করে আর্টিকেল 123 এবং গভর্নর করে আর্টিকেল 213। তো এগুলো কি দেখবো, তাহলে এগুলো লয়ের আন্ডারে আসে। এছাড়া দেখবো কি কোনো স্ট্যাটুটারি ইনস্ট্রুমেন্ট,
ঠিক আছে, লাইক যেমন ডেলিগেটেড লেজিসলেশনগুলো যেগুলো বানানো হয়, যেমন ধরো এর মধ্যে তোমার আছে কোনো আছে অর্ডার হচ্ছে বাই ল, ঠিক আছে, কোনো নোটিফিকেশান আছে, এইগুলো এর আন্ডারে আসে। এছাড়া কাস্টমস ল, ইউসেজ ল, তো এই সমস্ত কিছুকে নিয়ে আমরা কি বলছি না ল বলছি। আমি আরেকবার বলছি, তাহলে আমরা এখানে যেমন পার্মানেন্ট ল এর কথা বলেছি, যেটা পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার বানাতে পারে, তেমনি আমরা এখানে টেম্পোরারি ল এর কথাও দেখেছি, যেটা প্রেসিডেন্ট কিংবা গভর্নর বানাতে পারে, ঠিক আছে। এছাড়া এর সাথে সাথে কাস্টমস ল, ইউসেজ ল, নোটিফিকেশান, বাই ল, ঠিক আছে, এই সমস্ত কিছুটাকেই বলা হয়েছে কি না ল। তাহলে এই সমস্ত কিছুর কোনো একটা বা পুরো সবকটার যে কোনো কিছুই হোক না কেন, যেটা কিনা ফান্ডামেন্টাল রাইটকে আমার ভায়োলেট করে, তাকে আমরা কি করব না তাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করব। কে ডিক্লেয়ার করবে? জুডিশিয়ারি ডিক্লেয়ার করবে, ঠিক আছে, বোঝা গেছে। তো আমি আরেকবার বলছি, তাহলে ল মেড বাই পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার, অর্ডিন্যান্স মেড বাই প্রেসিডেন্ট অর গভর্নর, ঠিক আছে, কোনো অর্ডার, কোনো নোটিফিকেশান, কোনো বাইরো, কোনো কাস্টম ল, তো এই সবটাকেই আমরা কি বলেছি না ল বলেছি, ঠিক আছে। চলো আর্টিকেল 13 ক্লজ 4টা আমরা পড়বো, তার আগে একটুখানি দু একটা কেস ল সম্পর্কে জেনে নিই। কেন আর্টিকেল 13 ক্লজ 4 পড়ার আগে এগুলো কেন জানতে হবে? তার কারণ বেসিক্যালি আর্টিকেল 13 ক্লজ 4টা পরে আমরা অ্যাড করেছি, ছিল না অরিজিনালি। দেখো সালটা হচ্ছে 1951, ঠিক আছে। তোমরা বলো তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেটা কি লয়ের আন্ডারে আসে? তো এই রিলেটেড একটা কেস ছিল, একাধিক কেস ছিল আমার, যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে আমি সেই জিনিসগুলোই ইন আ নাটসেল আলোচনা করছি, ঠিক আছে। শঙ্করী প্রসাদ কেস হয়েছিল 1951-এ। শঙ্করী প্রসাদ কেসে বলা হয় যে যদি পার্লামেন্ট যদি অ্যামেন্ডমেন্ট করে, ঠিক আছে, দিয়ে যদি ফান্ডামেন্টাল রাইটের কোনো কিছু চেঞ্জেস যদি করে, তাহলে সেটা লয়ের আন্ডারে আসবে না। এটা শঙ্করী প্রসাদ কেসে সুপ্রিম কোর্ট বলেছিল, ঠিক আছে। তারপরে গিয়ে দেখব মাঝখানে অনেকটা দিন কেটে যায়, সালটা হচ্ছে 1967-এ। কি হয়েছিল তোমরা জানো, ফেমাস গোলকনাথ কেস হয়েছিল। তো গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট সেখানে জাজমেন্ট দিয়েছিল যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা লয়ের আন্ডারে আসে, এবং তার থেকে বড় কথা এরকম সরাসরি তো বলেনি, বলছে যে তুমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তুমি ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করতে পারো না, কারণ ফান্ডামেন্টাল রাইটস আর ট্রান্সেন্ডেন্টাল ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটসকে টাচ করা যায় না, ইম্পসিবল টু টাচ, অ্যামেন্ডমেন্ট তো দূরের কথা, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দিস জাজমেন্ট আমরা বলতে পারি কি যে সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও একটা ল, তুমি যেটা দিয়ে তুমি ফান্ডামেন্টাল রাইটের কোনো কিছু কি বলবো কোনো কিছু চেঞ্জ তুমি করতে পারবে না। এটা বলেছিল কোথায়? গোলকনাথ কেসে বলেছিল। কবে হয়েছিল গোলকনাথ কেস? 1967-এ, ওকে। এবং তার কয়েক বছর পরে দেখবো 1971-এ একটা ফেমাস দেখবো যে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, দ্যাট ইজ 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1971-এ, ঠিক আছে। তৎকালীন সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি করলেন কি আর্টিকেল 13 ক্লজ 4 অ্যাড করলেন, দিয়ে সেখানে বললেন যে আমরা যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 368, ওকে, আমরা জানি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায়, আর্টিকেল 368-এ আছে। তো 368 দিয়ে যদি আমরা কনস্টিটিউশনকে যদি অ্যামেন্ড করি, ইভেন সেটা ফান্ডামেন্টাল রাইটও যদি হয়, ঠিক আছে, তাহলে সেটা লয়ের আন্ডারে আসবে না। বেসিক্যালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আন্ডার আর্টিকেল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 368 সেটা লয়ের আন্ডারে আসবে না। আর এই কথাটাই আছে আর্টিকেল 13 ক্লজ 4-এ। তো এইটা কি আজও পর্যন্ত কি এটা এক্সিস্ট করে? দেখো এরপরে আবার একটা ফেমাস একটা ফেমাস কেস হয়েছিল, দ্যাট ইজ কেশবানন্দ ভারতী কেস, হয়েছিল 1973-তে। তো কেশবানন্দ ভারতী কেসে গিয়ে বলে যে হ্যাঁ, পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, কোনো অসুবিধা নেই, ফান্ডামেন্টাল রাইটকেও অ্যামেন্ড করতে পারে, কোনো অসুবিধা নেই, বাট ফান্ডামেন্টাল রাইট যেহেতু ইটসেলফ একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের পার্ট, বোঝা গেল, তাই অ্যাজ এ হোল দেখতে গেলে কি না এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যাতে ভায়োলেট না হয়, এই রিলেটেড যে জিনিসগুলো আছে সেইগুলো পার্লামেন্ট চাইলে অ্যামেন্ড করতে পারবে না, ইভেন আর্টিকেল 368 দিয়েও নয়, সোজা কথা, ঠিক আছে। তো এই ছিল মোরাল অফ দ্য স্টোরি, এই জিনিসগুলো। তো আর্টিকেল 13 থেকে মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও
দেখবো যে কি, তো আর্টিকেল 13 রিলেটেড 3খানা ডক্ট্রিন আছে। অলরেডি আমি একটা বলে দিয়েছি, ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ, আর দুটো ডক্ট্রিন হয়, ডক্ট্রিন অফ সেপারেবিলিটি আর একটা ডক্ট্রিন অফ এক্লিপস। তো এগুলো একটু অন্য রিলেটেড, তোমরা একটুখানি জেনে রাখো। এই ছিল মোটামুটি আর্টিকেল 13 রিলেটেড। এগুলো পরীক্ষায় অলরেডি আসে, খুবই 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 ইম্পর্টেন্ট। ইন অ্যান নাটসেল আর্টিকেল 13 সম্পর্কে যদি আমি বলি, তাহলে এটা কি দাঁড়ায়? আর্টিকেল 13 ক্লজ 1 এটা বলে যে প্রি কনস্টিটিউশনাল লয়ের কথা বলেছে, যেগুলো যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাহলে সেগুলোকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হবে। আর্টিকেল 13 ক্লজ 2 কি বলেছে? যে স্টেট এরকম কোনো ল বানাবেই না যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে। আর আর্টিকেল 13 ক্লজ 3-তে কী দেখলাম আমরা? না লয়ের ডেফিনেশন দেখলাম, যে ল কাকে বলে, তাই না? যেখানে কি কি আছে? ল মেড বাই দ্য পার্লামেন্ট, ল মেড বাই স্টেট লেজিসলেচার, যেগুলোকে আমরা পার্মানেন্ট ল হিসেবে দেখি। কোনো টেম্পোরারি ল লাইক অর্ডিন্যান্স, যেগুলো প্রেসিডেন্ট বানায় বা গভর্নর বানায়, তাই না? আর্টিকেল 123 বা আর্টিকেল 213। কোনো কাস্টমস ল, ইউসেজ ল, বাই ল, নোটিফিকেশান, এই সমস্ত কিছুটাকে নিয়ে কি বলা হয়েছে? না ল বানা হয়েছে, ঠিক আছে? আর একটা হচ্ছে লাস্ট, যেটা আর্টিকেল 13 ক্লজ 4 কি বলে? যে আর্টিকেল 368 দিয়ে যদি আমরা কোনো কিছু অ্যামেন্ড করি এবং সেটা যদি ফান্ডামেন্টাল রাইটের কোনো চেঞ্জ আসে, তাহলে সেটাকে ল হিসাবে কনসিডার করা যাবে না। তো এটা অ্যাড করেছি থ্রু 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1971, ঠিক আছে? তো এটুকু সামারি করে তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শিগগির আমি একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। স্পেশালি সেখানে আমি এমসিকিউ, কয়েক হাজার এমসিকিউ তোমাদের সাথে আমি ডিসকাস করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি পাবে? না আমরা রেগুলার যে ভিডিওগুলো দিতে থাকবো তোমরা সেগুলো পেতে থাকবে, ঠিক আছে? তো ভালো থেকো, আর অবশ্যই তোমরা বেশি বেশি করে এটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা।